দর্শক শুভেচ্ছা অবশ্য জানাই এমএলএম জিজ্ঞাসায় আপনারা জানেন মাল্টিলেভেল মার্কেটিং এর নানা দিক নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে। মাল্টিলেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং নিয়ে বিস্তর আলোচনা করা হয় অনুষ্ঠানের মাধ্যমে এবং সাম্প্রতিককালে মাল্টিলেভেল মার্কেটিং নিয়ে যে সকল প্রশ্ন উঠছে গণমাধ্যমে সেগুলোর বিস্তর ব্যাখ্যা দেওয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে কথা বলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। মিস্টার স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। একটি বিরতি ছিল মাঝখানে, সপ্তাহ শেষ গেল, তারপরে অফিস আদালত গুলো বন্ধ হয়ে গেছে। এর মধ্যে খুব বেশি কথাবার্তা আমরা দেখতে পাইনি গণমাধ্যমে। এছাড়া আমরা জানি যে দুটি সরকারের কয়েকটি সংস্থা তদন্ত করছে, এক এনবিআর, দুই বাংলাদেশ ব্যাংক। তো সবশেষ পরিস্থিতি কি খবর আছে আপনার কাছ থেকে? আরো কোনো ধরনের তথ্য চাওয়া হয়েছে কিনা? আমাদের কাছে যা চাওয়া হয়েছে তার মধ্যে সর্বশেষ খবর হচ্ছে এই যে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছি এবং আমার মনে হচ্ছে দুদক আরো হয়তো এক দুবার ডাকতে পারে আমার বিশ্বাস। কারণ আমার দৃষ্টিতে কমপ্লিশন আছে সাবমিশনে, ওনাদের হয়তো ডাকতে পারে যে ব্যাখ্যার জন্য, এটা দুদকের থেকে আমাদের এক্সপেকটেশন। আর এনবিআর আমাদেরকে ডাকতে পারেন বলে আমরা আশা করছি। তবে রিসেন্টলি যেটা হয়েছে গতকাল, সেটা হচ্ছে আমরা একটা সাধুবাদ জানাই বাংলাদেশ ব্যাংকে। ওনারা একটা তদন্ত টিম তৈরি করেছেন 4 সদস্যের। আমি একটা চিঠি পেয়েছি বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল থেকে, এবং সেখানে ওনারা আসছেন, আমরা ওনাদেরকে ওয়েলকাম করছি এবং ওখানে একটা অডিট চলছে এবং এটা আমাদের জন্য খুব ভালো খবর। মানে আমরা চাই যে আসলে একটা প্রতিষ্ঠান কিন্তু এককভাবে কোনো ডাইরেক্টর চালায় না, এইটা একটা টিম ওয়ার্ক। এই টিমের মধ্যে ম্যানেজার থাকে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার থাকে, কন্ট্রোলার থাকে। তো তারাও যেন সতর্ক থাকে যে তাদের কাজের তদারকি করতে আসছে। এবং আমি মনে করি এই ধরনের ইন্সপেকশন, ইফ আই এম নট রং, টুয়াইস এ ইয়ার হওয়া উচিত, বছরে দুবার। বছরে দুবার হলে হয় কি, কোন ধরনের যদি মানে ম্যাল প্র্যাকটিস হওয়ার সম্ভাবনা থাকেও উইদিন 6 মান্থের মধ্যে করতে হবে। আর আমি কখনো বলবো না যে মালিক পক্ষ স্বচ্ছ থাকার কারণে প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের অনিয়ম হবে না, কারণ কাজ কিন্তু মালিক পক্ষ করে না, কাজ করে বেতনভোগী কিছু প্রফেশনাল পেশাদারী লোক। আর সেই পেশাদারী লোকদের মধ্যে দু একজন দুর্বল থাকতেই পারে তাদের ইয়ের জন্য। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, শুনলে আপনার অবাক হবেন। আমার ডিপার্টমেন্টের লোক আমাকে একদিন একটা হিসাব দিল। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমরা কত টাকার ইনপুট করেছি, তারা আমার একটা ফিগার দিল। ফিগার দেখে আমি না বুঝতে পারিনি যে এত টাকার ইনপুট কি করে করলাম, তাহলে আমরা কি কি বিবরণ করলাম। এনিওয়ে, যেহেতু ডিপার্টমেন্ট বলেছে, আমি বিশ্বাস করি কথাটা যে লিখে দিয়ে আসছি দিদিকে। পরবর্তী দিনে আমাকে বলছে ওরা, স্যার আপনি যে লিখে দিয়ে আসছেন ফিগারটা ভুল। আমি বললাম ভুলটা কোথায়? বলে ভুল হচ্ছে অঙ্কটা ঠিক আছে, আমরা সেখানে টাকার জায়গায় ডলার লিখে ফেলছি, তাতে করে এটা 70 গুণ হয়ে গেছে। চিন্তা করেন অবস্থাটা, কলামের হেডে হবে টাকা বিডিটি, লিখে ফেলছে ইউএস ডলার। আমি তখন চিন্তা করলাম এত ইউএস ডলার কবে ইম্পোর্ট করবো। যাই হোক, শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এটা রীতিমতো 70 একবার ফিগার। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি আমাকে দায়ী করতে পারেন না। আমি যাকে প্রফেশনাল ঢুকেছি বেতনভোগী, তাকে দোষ দিতে পারছি না। সে কম্পিউটারে কাজ করে কোথায় বিডিটি লিখবে, লিখে বলছে ইউএস, বা হয়তো ইউএস ফিগার ছিল, একই ওয়ার্কশিট ইউজ করেছে, হেডারটা চেঞ্জ করতে। এর আগে আপনি বলেছিলেন যে আপনারা কর প্রদান করে থাকেন একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের মধ্য দিয়ে। তো সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে আপনারা সবশেষ কর প্রদানের বিষয়ে যে তথ্য জানতে চাওয়ার কথা ছিল, কারণ এনবিআর বলছে যে দুটি কোম্পানির তরফ থেকে কর ফাঁকির যে অভিযুক্ত ছিল, তারপরে ওই ফার্মকে নিয়ে আপনাদের বসার কথা ছিল। লেটেস্ট কি ধরনের তথ্য সেই ফার্ম আপনাদেরকে সরবরাহ করে? লেটেস্ট অ্যাকচুয়ালি বলতে গেলে আগামীকাল বসছি আমরা, একবার শেষবারের মতো আগামীকাল বসছি। আমরা সেই ফার্মকে আমরা কল করতে যাচ্ছি, সে কর করবো। আমাদের যারা আদার আইনজীবী আছেন তারা বুঝবেন, আমাদের ফিনান্স ডিরেক্টর বলবো, আমি বলবো। আমরা খুব সম্ভবত কালকে পুরো দিন পরশু দিন বসে আমরা একটা নিজেরা কনক্লুসিভ একটা রিপোর্ট তৈরি করতে চাই। তাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই শেষবার মতো যে আপনারা কতটুকু সঠিকভাবে আসলে আমাদের করগুলো প্রদান করেছেন। কনভিন্স আস। আপনারা যদি আমাদেরকে কনভিন্স করেন, আমরা আবার গিয়ে অ্যাপিল করবো। প্লিজ রিকনসিডার আওয়ার অ্যাপিল,
যে আবারও ওনারা বলছেন এইভাবে আমাদের কর ফাঁকি হয়নি, এখন পর্যন্ত তারা কনফিডেন্ট কর ফাঁকি হয়নি। ডেস্টিনি গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পরে আপনি জানিয়েছিলেন আমাদেরকে যে ব্যবসা অবশ্যই একটু ধাক্কা খেয়েছে, প্রভাব পড়ছে, ক্রেতা পরিবেশকদের মধ্যে এক ধরনের দুর্বলতা বা ঝাঁকুনি এটি তারা পেয়েছেন। তো মাঝখানে আমরা এক দুদিন কথা বলতে পারিনি, সপ্তাহ শেষের কারণে অফিস বন্ধ ছিল। তো এখন পর্যন্ত ক্রেতা পরিবেশকদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? একটা কিউরিয়াস ছিল, তাদের কিউরিয়াসিটি, যেমন আমাকে অনেকে ফোন করেছে, এসএমএস করেছে, স্যার হঠাৎ করে আমরা দেখছি না এমএলএম আসলে নাও এমএলএম জিজ্ঞাসা বিক্রমে এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম, আমি যা বুঝতে পেরেছি আর কি অনেকের জন্য, এছাড়া এটা হচ্ছে না কেন। তখন আমি বললাম দেখেন, শুক্র শনিবারে সাধারণত তো সরকারি অফিস বন্ধ থাকে, ওনারা তো আমাদের কোনো রিপোর্ট দিবেন না, ওনারা কাজ করেন না। আর মিডিয়াগুলো সাধারণত যে যা গতানুগতি হয় তাই লেখে। আর আমিও মিডিয়াকে আসলে সত্য কথা বলতে গেলে কি, আমি কোনো মিডিয়াকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করতে নারাজ, কারণ আমি তো আগে বলেছি মিডিয়ার কাজ হচ্ছে বলে যাই শুনি যাই দেখি তাই লিখি। এখন কথা হচ্ছে শোনাচ্ছেন কারা, দেখাচ্ছেন কারা, এটা দেখতে হবে। কারণ আমি বলবো না যে এখানে সরকারি দেখাচ্ছে, আবার সরকারি লোকদের সাথে যখন কথা বলছি ওনারা আবার বলে আমরা যখন গণমাধ্যমে পড়ি তখন আপনাদেরকে ডাকি, আমাদের কাছে কোনো, আমরা বলতে শুনেছি। হ্যাঁ, আমাদের কাছে কোনো শুনি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে নজর দিতে চাই। ডেস্টিনি 2000 লিমিটেড এটি ক্রেতা পরিবেশকদেরকে বা লিডারদেরকে কিংবা আপনাদের যে স্তর গুলো আছে ডায়মন্ড, সিলভার, বিভিন্ন যে স্তরগুলো বিপণনের সেলসের যে স্তরগুলো যারা হোল্ড করেন সেই ডেজিগনেশন গুলো, তো এই সকল পর্যায়ে প্রশিক্ষণ দিতে গিয়ে আপনারা কি সুফিবাদের কোন প্রশিক্ষণ দিয়ে থাকেন? কারণ এটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয়, সুফিবাদ, কোয়ান্টাম মেথড শেখানো, মেডিটেশন এবং মগজ ভোলাইয়ের একটি অভিযোগ এসে থাকে, বিষয়টি যদি খুলে বলেন আপনি। সুফিবাদ না, ব্যাপারটা হচ্ছে হাদিস আছে, ভালো কাজের উপদেশ, মন্দ কাজের নিষেধ। এখন মনে করেন হঠাৎ করে একজন ডিস্ট্রিবিউটার ইমোশনাল বলে আর পারতেছি না স্যার, কি করব, তখন সে উত্তেজিত হচ্ছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন একটা ফ্লাড হয়, সুনামি হয়, এটার জন্য আপনি কাউকে দোষ দিতে পারেন না। আপনি বলতে পারেন না যে আমরা কেন বাদ দিলাম না, এটা আল্লাহ করছে, এটাই করছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা সতর্ক ছিলাম না, তাই এই জিনিসটা হয়েছে। সোজা কথা, আমরা সতর্ক না থাকার কারণে ইনসাইড আওয়ার কোম্পানি এখানে কিছু অসৎ উদ্দেশ্য এবং ধারণকারী কিছু কর্মকর্তা কর্মচারী যারা বুঝতে পারেনি তাদের মিস্টেক, তারা কিছু মিস্টেক করেছে। আপনি বলুন তারা মিস্টেক মানে কি, তারা তথ্য দিয়েছে এটা মিস্টেক, আমি সেটা বলবো না। তারা যদি সঠিক তথ্য দিত আমি তাদেরকে পুরস্কৃত করতাম, তারা অর্ধেক তথ্য দিয়েছে। আপনি বলছেন যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আপনার ঘরের কি কিছু লোক এই ভুলটা করে? উদ্দেশ্য প্রণোদিত না, ঠিক বলবো রাগান্বিত হয়ে, ডিসস্যাটিসফাই হয়ে। অনেক সময় দেখবেন আপনি যখন খুবই রাগান্বিত হয়ে যান, আপনি আপনার বাচ্চাকে কিন্তু একটা বকা দিয়ে এই বসে, এই রাগান্বিত কি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কোনো? আমি মনে করি তারা এখন ভুলটা বুঝতে পেরেছে এবং বুঝতে পারা উচিত। তাদের সেই হয়েছে যে আমরা যে ভুলটা করেছি এই ভুলটা করা ঠিক হয়নি, তারা হয়তো বুঝতে পেরেছে। এখন অন্যদিকে আসি, যেমন মনে করেন সুফিবাদ যেটা বললেন, আমরা যদি কাউকে হেদায়েত করি যে আপনি আপনার অ্যাটিটিউড লস্ট করবেন না, কেউ আপনাকে বকা দিলে তার সাথে আপনি রিয়াক্ট করবেন না, এটা কি সুফিবাদ করা ঠিক না। কিন্তু এটা হচ্ছে একজনকে ধৈর্য ধরতে বলা। আপনি যখন সবাই কিন্তু ধৈর্য ধরতে বলে, আপনি যখন কাউকে বলেন যে ভাই ধৈর্য ধরো, তার মানে আপনি তাকে সাফাই গাইতেছেন, তার মানে আপনি তাকে ব্রেন ওয়াশ করতেছেন। আর আপনি কাউকে প্রশিক্ষিত করা, কাউকে আধুনিকায়ন করা, কাউকে নতুন প্রযুক্তি শেখানো যদি ব্রেন ওয়াশের মধ্যে পড়ে, তাহলে আমি বলবো কেন যে ওনারা এই মন্তব্যটা করলেন, তার মানে যত ধরনের প্রশিক্ষণ আছে এখন সব ব্রেন ওয়াশ হয়ে গেছে। ওয়েল, এটা যদি পজিটিভ সেন্সে বলেন আমি ওয়েলকাম করি, কারণ there are so many ways to wash your clothes. আপনি বডি ওয়াশ করতেছেন, আপনি ক্লোদিং ওয়াশ করতেছেন, এই ওয়াশ গুলাকে আমরা দেখি কিন্তু পরিচ্ছন্নতা একটা। যখন আপনি বলেন এই তুমি বডি ওয়াশ করে আসো, তবে আপনি তাকে পবিত্র হতে বলছেন। আপনি যখন বলতেছেন তুমি কাপড় ওয়াশ করে নিয়ে আসো, আপনি তাকে পরিচ্ছন্ন হতে বলছেন। এখন ওনারা যদি এটা মিন করে থাকে যে ওনারা ব্রেন ওয়াশ করে, এর অর্থ হচ্ছে ব্রেনকে পবিত্র করে, আমি এটাকে সাধুবাদ জানাই। ব্রেন ওয়াশ, কোয়ান্টাম বা সুফিবাদ সহ আসন্ন বাজেটকে ঘিরে ডেস্টিনির কর দেওয়ার যে পরিকল্পনা, সেসব বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন এমএলএম জিজ্ঞাসা, কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। সঙ্গে থাকুন, বিরতি দিচ্ছি, একটু পরে ফিরছি।
দর্শক, স্বাগত আরো একবার এমএলএম জিজ্ঞাসায়। আমরা কথা বলছিলাম বিরতির আগে ডেস্টিনি যে কোয়ান্টাম মেডিটেশন বা সুফিবাদ প্রশিক্ষণ দেয় এর ক্রেতা পরিবেশকদের, সেই সকল বিষয়। তো কোয়ান্টামের প্রয়োজনটা কি কারণে দেখা দেয়, কিংবা এই যে অভিযোগটা করা হলো এটি কতটা সত্য? আসলে এটা আমার মনে হয় এই অভিযোগটা কে করেছে এটা আগে আইডেন্টিফাই হয়। আপনি নিজেও জানেন যে কোনো ব্যক্তি মানুষের অধিকার বা অভিযোগ আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো নিয়ে আলোচনা করছি, গণমাধ্যমের অভিযোগের শুরু করছি না। এটা আমি একটা গণমাধ্যমের একটা রিপোর্টিং একটা মানে হাস্যকৌতুক করে বলেছি। এটা আসলে ওরা আমার মনে হয় না যে এতদিন পরে এসে ওই কথাটাকে তারা এস্টাবলিশ করতে চায়। কোনো প্রশিক্ষণে কিন্তু মগজ ধোলাইয়ের মধ্যে পড়ে না। আমি যদি কাউকে সম্মান দেখিয়ে তাকে যদি অভিবাদন করি আর সেখানে যদি এটাকে এভাবে বলা হয় চাটুকারিতা, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার, যিনি উপস্থাপনা করছেন তার ব্যাপার। আমি এই ব্যাপারে আসলে আমি একটি গুরুত্বপূর্ণ অংশে যেতে চাই। আমরা জানি যে বাজেটের খুব গুরুত্বপূর্ণ মাস সামনে, আর কয়েকদিন পরেই আমরা জানি 6 তারিখে বাজেট, এই চলতি অধিবেশনে বাজেট ঘোষণা হবে, বাজেট প্রস্তাব উত্থাপন করা হবে জাতীয় সংসদে। কোনো সন্দেহ নাই যে আপনারা বিগত বছরগুলোতে সরকারকে অনেক ট্যাক্স দিয়েছেন। 2006 থেকে শুরু করে পর্যন্ত প্রায় 500 কোটি টাকার ট্যাক্স আপনারা সরকারকে দিয়েছেন, এবং 2 থেকে 3টি প্রতিষ্ঠান এই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছে। আপনাদের কিছু পরিকল্পনা ছিল যে জুন জুলাই নাগাদ আরো কয়েকটি কোম্পানি আপনারা অ্যাক্টিভেট করবেন, আপনারা কাজে যাবেন। তো সামনের দিনগুলোতে আসলে আপনাদের পরিকল্পনা ঠিক কি ট্যাক্স দেওয়াকে ঘিরে? আমাদের একটা পরিকল্পনা অনেক আগে ছিল, সেটা ছিল যে আমরা আশা করেছিলাম যে অন্তত 5 থেকে 6টি নতুন কোম্পানি তো রেজিস্ট্রি করা আছে সক্রিয় হবে। যেমন আমাদের একটা ড্রাই স্পাইসেস ইন্ডাস্ট্রি, মানে গুঁড়ো মশলা যেটা সাদা পাউডার, সেটার ইন্ডাস্ট্রি সেট হয়ে যাওয়ার কথা। আমাদের একটা প্রাইভেট এয়ারলাইন্সে আমরা করার কথা, বিজনেস চালু করার কথা, সেটা কি বেস্টের? হ্যাঁ। তারপরে আমাদের একটা রিয়েল এস্টেট কোম্পানিতে হাউজিং আমরা কাজ করার কথা। তারপরে আমাদের ছিল আপনার এগ্রিকালচার, আমাদের এরকম 5-7টা কোম্পানি অ্যাক্টিভেট হওয়ার কথা এই অপারেশনে। সেই হিসাবে আমরা একটা কম বেশি চিন্তা করেছিলাম। এটা অবশ্যই একটা হাইপো এবং অফকোর্স একটা মোটিভেশনাল প্ল্যান ছিল যে আমরা ইনশাল্লাহ আগামী অর্থ বছরে আমরা বাংলাদেশ সরকারের এই বাজেটের বাস্তবায়নে একটা ভূমিকা রাখবো, সিরিয়াস ভূমিকা। যেখানে আমরা কম বেশি প্ল্যান করেছিলাম আমরা অন্তত যদি 5,000 কোটি টাকার যদি টার্ন ওভার করতে পারি আমরা, তাহলে তো আমরা ন্যাচারালি 1,000 কোটি টাকা আমাদের দিতে হবে, কর দিতে হবে বিভিন্নভাবে, ভ্যাট, ডিউটি, ইনকাম ট্যাক্স। এখন এটা ডিপেন্ড করবে। দেখেন আমরা টার্গেট করেছি, এখন এমনও হতে পারে যে আমরা টার্গেটে পৌঁছাতে পারছি না, সেটা হয়তো ওয়ান অফ দ্য রিজন হতে পারে যখন আমাদের যে স্লো ডাউন। তারপরে আমার কথা হচ্ছে আমরা 1,000 না পারি, আমরা যদি 500 যেতে পারি তখনও বুঝতে হবে যে 500 গিয়েছে কিন্তু 1,000কে টার্গেট করার জন্য। তা আমরা বড় করে টার্গেট করেছি। আপনাদের এই যে সরকারকে অনেক বড় করে কর দেওয়ার ইচ্ছা, আশা বা আকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন, হাই অ্যাম্বিশন যদি বলি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং দুর্নীতি দমন কমিশন যখন আপনাদের এই কর্মকাণ্ডকে নিয়ে তদন্ত করছে, গণমাধ্যমে ওঠা অভিযোগের প্রেক্ষিতে আপনারা একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বলবো। তো তখন আপনাদের মতো একটি বড় এই কোম্পানির প্রায় 500 কোটি টাকা কর দেওয়ার মতো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকা বা অধিকর্তা হিসেবে আপনি যেমনটা দেখেছেন আপনাদের ক্রেতা পরিবেশকদের, তাদের প্রতিক্রিয়াটা কি? আপনার তো বটেই, আপনার সাথে যে সংশ্লিষ্ট 45 লাখ ক্রেতা পরিবেশক আছে তাদের প্রতিক্রিয়াটা কি? আসলে ওরা অনেক সময় জিজ্ঞেস করে যে স্যার আসলে কি হচ্ছে, আপনারা কিছু করছেন নাকি? আমি বলি না, তাহলে আপনাদেরকে ধরলো কেন? আমি বললাম না, ধরেও নেই। আসলে ওনারা কিন্তু স্বীকার করেছেন, আমি নিজে দেখেছি। দুদকের চেয়ারম্যান মহোদয় নিজেই বলছেন গণমাধ্যমকে যে আমার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ কেউ করেনি। তো সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছে তাহলে ইনভেস্টিগেশন করছেন কেন? বলে আপনাদের কারণে তো করছি, আপনারা লিখছেন। কথা কিন্তু এটি, এখন পর্যন্ত আমি সুনির্দিষ্টভাবে এই বাংলাদেশ ব্যাংক বা এনবিআর দুদক কাউকে আমি এতটুকু মানে দোষ চাপার প্রশ্ন উঠে না, মানে আমি অফেন্ডেড হইতে পারতেছি না যে তারা এটা কেন করছে। ওনারা আসলে করাটা দরকার, এখন যা বুঝুন এটা করা উচিত। এবং আমি বলবো যে এই ধারাবাহিকতাটা যেন থাকে, বছরে অন্তত 2বার আমাদেরকে স্ক্রিনিং করেন। কারণ আমি রফিকুল আমিন একা এখানে চিৎকার দিয়ে বলে গেলাম আমি দোষী নই, কিন্তু আমার এই কথার আড়ালে কেউ যদি দোষ করার কোনো প্ল্যান যাতে না করতে পারে। দেখেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা যদি প্রিভেন্টিভ মেথডে অন্তত বছরে 2বার, আমি কেন, আমাকে দিয়ে শুরু হবে, কোনো আপত্তি নেই, আমাকে দিয়ে শুরু করবো বছরে 2বার, কিন্তু সবগুলো কোম্পানিকে কম বেশি
এই স্বচ্ছতার আওতায় আনা উচিত। আমি মনে করি শুধু আমি কেন হবো, কেন একজনকে ট্রায়ালে আনা হবে, কেন একজনকে এত তদন্ত করা হবে। আমি আবার বাকিদেরকে লেলিয়ে দিতে বলছি না, আমি বলছি আমার দেখা দেখি বাকি বড় বড় প্রতিষ্ঠানগুলো যাদের ব্যাপারে জনগণ জানে না, হয়তো তারা দিচ্ছে এটা ঠিক, কিন্তু জনগণ জানতে চায়। এইটা কিন্তু তথ্য অধিকার আইনের মধ্যেও পড়ে যে আমরা জানতে চাই কে কত দিচ্ছেন, কার কত টার্নওভার, কার দায়বদ্ধতা কতটুকু। নিশ্চয় বাংলাদেশের সকল মানুষের কাছে দায়বদ্ধতা শুধু আমাদের না, আরো অনেক বড় প্রতিষ্ঠান আছে যারা প্রচুর রেভিনিউ টার্নওভার করছে, যাদের অনেক কমিটমেন্ট আছে জনগণের কাছে, সরকারের কাছে, তথ্য বা ইয়ের কাছে, গণমাধ্যমের কাছে তাদের একটা জবাব দিতেছে। আমার মনে হয় সবাইকে আপনারা আরো বেশি স্ক্রিন হওয়ার জন্য আরো বেশি ওয়াইড, আমার কথা হচ্ছে সবাইকে এই স্ক্রিনিং, এই মনিটরিং সিস্টেমের আন্ডারে আনা উচিত। এবং এই সুযোগে আমার মনে হয় ওই যে একটা কথা হচ্ছে যে আল্লাহ সবার ভালো করুক, আমার থেকে প্রথম শুরু করুক। মোহাম্মদ রফিকুল আমিন খোলামেলা আলোচনার জন্য আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা কথা বলছিলাম মাল্টি লেভেল মার্কেটিং এর নানা দিক নিয়ে, সেই সাথে ডেস্টিনি গ্রুপ সম্পর্কে বা ডেস্টিনি 2000 লিমিটেড এবং ট্রি প্লান্টেশন সম্পর্কে যে সকল অভিযোগ গণমাধ্যমে হচ্ছে সেগুলোর বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়ার বা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা তিনি করেছেন। তবে আমরা অনুষ্ঠান থেকে বলতে চাই যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ে অসৎ উপায়ে কোন ব্যবসায়ী ব্যবসা করে সাধারণ মানুষকে যেন ঠকানোর সুযোগটি না পায়, সেটি ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যানও বলছেন যে আরো বেশি স্ক্রিনিং এর আওতায় আসা বা জবাবদিহিতার আওতায় যেন সরকার নিয়ে আসে এবং তাদের ভিতর থেকে কেউ যেন এই অসৎ উপায় অবলম্বনের সুযোগটি না পায়। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুভকামনা রেখে শেষ করছি এখনকার এমএলএম জিজ্ঞাসা।